আসিফ মাহমুদ 4 দেশে পাচার করেছেন 11,000 কোটি টাকা। আসিফ উপদেষ্টা পদ ছাড়লেও এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার অসম্পূর্ণ দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সচিব জাহিদি। ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য নিয়ে নতুন করে তোলপাড়, পালানোর পথ খুঁজছে আসিফের সিন্ডিকেট। আওয়ামী ও অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করা আসিফ ঘনিষ্ঠ সচিব জাহিদি কষছেন নতুন ছক। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেপ্তার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। তারেক রহমান, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দেশ মায়ের দায়িত্ব এখন আপনার হাতে। আপনি জানেন কি, আজ 1.5 বছর হয়ে গেল দেশের অগণিত নিরীহ মানুষ জেলে রয়েছেন কেবল একটি রাজনৈতিক পরিচয়ের জন্য। তাদের পরিবার তাদের অপেক্ষায় দিন গুনছে, বাচ্চারা কাঁদছে, মা আঁচল দিয়ে তাঁর কান্না ঢাকছে। এখন থেকে এসব অপরাধের পুরো দায় আপনার দলকেই নিতে হবে। অসহায় মানুষগুলো আর একটা দিন বেশি যদি জেলে থাকে তবে এর জবাব আপনাদেরই দিতে হবে, এর খেসারতও হয়তো একদিন আপনাদের দিতে হবে। তাই দেরি না করে তাদের মুক্তি দিন এবং সেই উদ্যোগ আজকেই এক্ষুনি নিন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বিমানবন্দরে 350 কোটি টাকা সহ গ্রেপ্তার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় 350 কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্টস। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ 350 কোটি টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। এদিকে এনসিপির অন্যান্য নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। দলের একজন নেতা বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এটা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন,
জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দুদক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আসিফ মাহমুদের সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই গ্রেপ্তার দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে আরো জোরালো করবে। আসিফ মাহমুদের গ্রেফতারের পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরো বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে। আসিফ মাহমুদের এই বিমানবন্দর কাণ্ড দেশের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। 350 কোটি টাকা সহ গ্রেফতারের ঘটনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির হুঁশিয়ারি জনগণের মনে আশা জাগিয়েছে। দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নেই, বিচার দ্রুত ও নিরপেক্ষ হোক, এটাই এখন দেশের দাবি। বর্তমান সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন তার এই 27 তারিখ ভারতে আসার বিষয়ে। তা বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা খুব একেবারে ডটেড লাইন বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণে আছে কিনা আমি জানি না। তো আর 12 তারিখে ইলেকশন হয়েছে, গতকালকে হচ্ছে 24 তারিখ। ডক্টর জয়শঙ্করের বক্তব্য হলো এই যে 12টা দিন কেটে গেল, এর মধ্যে আপনারা দু চারজন করে ছাড়ছেন, এ খবর আমরা পাচ্ছি, কিন্তু যে বাল্ক পরিমাণে আপনাদেরকে অবৈধভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর তাদেরকে ফের গ্রেপ্তার করে আবার নয়া মামলা দিয়ে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের যে অমানবিকভাবে রাখা হয়েছে, জেলের মধ্যে যেভাবে মৃত্যু হয়েছে, সেইগুলো সুষ্ঠু তদন্ত কি হচ্ছে না হচ্ছে, এবং এই সমস্ত নেতাকর্মীরা এবং লেখক, শিল্পী, বুদ্ধিজীবী যারা ওই সময়তে মুখ খুলেছেন, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কবে এবং কতদিনের মধ্যে তাদেরকে ছাড়া হবে এ ব্যাপারে সম্পূর্ণ একটা লিখিত রিপোর্ট ভারতবর্ষের কাছে নিয়ে আসবেন। একদম ইন ডটেড লাইন বলে দেওয়া হয়েছে। ফলে এই যে জয়শঙ্করজি ওনাকে বলে দিয়েছেন না, এটা বলে দেওয়াটা হচ্ছে রেড সিগন্যাল, যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী না চললে তাহলে কিন্তু ভারতবর্ষ শান্তিতে বসতে দেবে না। অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে যেটা মেইন চুক্তি, যেটা মানে একটা অংশ যেটা আছে 10টার মধ্যে একটা, সেটা হচ্ছে এইটা। এখন আওয়ামী লীগের দিকে দিকে আস্তে আস্তে ছাড়া পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু যেভাবে আর কি মানে তুলে নেওয়া হয়েছিল নানান মামলা দিয়ে, ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি। আজকে তো 12 দিন কেটে গেছে। সরকারে বসলে একটু সময় লাগে, এটা ঠিক এটা ঠিক, কিন্তু এই যে 12 দিন গেল, তার মধ্যে কি আইন বিভাগের যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন সেদিনই দায়িত্ব পেয়েছেন, তারপর দিন যদি যুদ্ধভিত্তিক পরিস্থিতিতে তারা যদি কাজে লাগতেন, কতগুলো মামলা দেওয়া হয়েছে, জামিনযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা, দুটোকে আলাদা করতে কতক্ষণ সময় লাগে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কে কাকে নিরাপরাধ মানুষকে ডবল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারা কারা মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, কাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, কাদের ভয় দেখিয়ে তাদেরকে মানে বাড়ি ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, এই সমস্তগুলো আপনার করতে কত সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আইনের ব্যাপার যেটা আছে সেটা তো খাতায় পত্রে লেখা আছে, যে খাতায় পত্রে যেটা লেখা আছে সেটা সমাধান করতে কত সময় লাগে। কালকে খলিলুর রহমান কিন্তু বেশ ছাড় খেয়েছেন আমরা জয়শঙ্করের কাছে। জয়শঙ্করজি কথা বলেন খুব আস্তে এবং মিষ্টি মিষ্টি করে বলেন, কিন্তু কাঁটার মতো বেঁধে সেগুলো। তো জয়শঙ্করজি যা বলেছেন, তারপরে খলিলুর রহমান কিন্তু একটু আমতা করেছেন এবং উনি বলে দিয়েছেন আপনি যখন 27 তারিখে আসবেন এই পূর্ণ ডকুমেন্ট আপনাকে পুরো একেবারে রেডি করে নিয়ে আসতে হবে এবং আপনাকে লিখিতভাবে দিতে হবে যে কতদিনের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ কর্মী, নেতা কর্মী যারা রয়েছে নিরাপরাধ, অপরাধীদের ব্যাপারে আমরা বলছি না, তারা আপনার বিচার করুন, সে ব্যাপার আলাদা, কিন্তু নিরাপরাধ কর্মী, নেতা, তারপরে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার যারা যারা আছে, সাধারণ মানুষ, এদেরকে আপনারা জোর করে জেলে এই ইউনূস সরকার ঢুকিয়েছিল। আপনারা বলেছিলেন এসে 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করে নেবেন। আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিনের মধ্যে আপনারা একচুল ব্যবস্থা করেনি। 2-10 জনকে ছাড়ছেন, এখানে 10 জন, ওখানে 20 জন, ধরেছেন তো 10,000-এর ওপরে, 10-15 হাজারের ওপরে। সেখানে যদি 10টাকে ছাড়েন তাহলে শতাংশ হিসেবে কোথায় আসে? এই নিয়ে ব্যাপক তোপ হয়েছে গতকালকে। এই তোপ হওয়ার পর এখন বিএনপির কিন্তু একটু টনক নড়বে, অন্তত বিচার বিভাগের একটুখানি টনক নড়বে। এবং যদি
মানে মানে পরিকল্পনাটা কি, পরিকল্পনা তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে সেটা যদি লিখিত ফরম্যাটে সন্তোষজনক উত্তর হিসেবে ভারতের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ এটার শর্ত নাম্বার 2 ছিল। শর্ত নাম্বার 1 ছিল যে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে সমস্ত বিচার কার্য হয়েছে, তাকে তার প্রতি যে আইনি ওই কি বলে বেআইনি আপনার ফাঁসির আদেশ হয়েছে, শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ওইটাকে আগে ব্যবস্থা করতে হবে, মামলাটা তুলতে হবে। 2 নম্বরে ছিল আওয়ামী লীগ কর্মীদের এ করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। দুটোর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত কাজ এগোয়নি। কি হয়েছে না, তাজুলকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, তাকে এখনো অ্যারেস্টও করা হয়নি। তার মানে ভারতের কাছে কি বার্তা যাচ্ছে যে ভারতের মাথায় হাত বুলিয়ে কাজ সারা? ভারত কিন্তু সেই দেশ নয় যে ভারতকে মাথার উপরে হাত বুলিয়ে আমি কোনো রকমে আমি সে কাজ ছেড়ে দিলাম, সেরকম নয়। ইমিডিয়েটলি তাকে বাংলাদেশের সরকারকে লিখে দিতে হবে যে এত দিনের, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এত দিনের মধ্যে সমস্ত মানে অবৈধ যারা জেলে রয়েছে, আটকে রাখা হয়েছে ইউনূস সরকারের আমলে, তাদের প্রত্যেককে জামিনে মুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয়বার কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। যদি দোষ করে সেটা আলাদা কথা, কোথাও কোনো ক্রাইম করলো তাদের ধরা পড়লো সেটা আলাদা কথা, কিন্তু মিছিল করছে আপনারা ধরে নিয়ে পুড়িয়ে দিলেন, 12 দিন সময় চলে গেল, তাও আপনারা এখন কিছু করতে পারলেন না। যদি এইগুলো না হয় আর তাজুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আর শেখ হাসিনার বিরুদ্ধে যে করা মামলাগুলো সেইগুলো যদি তোলার ব্যবস্থা যদি না হয় এবং লিখিত ফরম্যাটে যদি না নিয়ে আসেন, তাহলে ভারতবর্ষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। সেই বার্তা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার খলিলুর রহমানের কাছে হয়ে গেছে একটা বড় কাজ, যে আইন বিভাগের সঙ্গে বসে এখন সমস্ত মামলাপত্র ঘেটে যা আছে না আছে এনে একটা হিসেব করে ভারতবর্ষের কাছে দাখিল করা এবং টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা এই সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে রিলিজ করে দেবো। যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, আওয়ামী লীগ কর্মীদের নিয়ে ভারতবর্ষ যে ভাবছিল, এর মধ্যে হিন্দুরাও রয়েছে, নির্যাতিত হিন্দুরাও রয়েছে। তারা যারা মামলা করতে গেছিল তাদের মামলা নেওয়া হয়নি। যারা নির্যাতনে যারা খুন হয়েছেন, যাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে, পুকুরে চুবিয়ে মারা হয়েছে, সে সমস্ত দোষীদেরও খুঁজে খুঁজে বার করতে হবে এবং সময় লাগুক কিন্তু করতে হবে। এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে, তবেই বাংলাদেশ সরকারের কিন্তু বাকি কাজগুলো হবে। গঙ্গা জলবন্টন চুক্তি ফুক্তি এই যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পরে হবে। আগে এই কাজগুলো করতে হবে, তারপর ওই সমস্ত কাজ হবে। এই খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক করা, কারেন্ট দেওয়া স্বাভাবিক করা, এই সমস্ত বললেই হবে না। আগে ভারতবর্ষে যে সমস্ত চুক্তি মানে এগুলো ছিল, চুক্তি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার জন্য লক্ষাধিক মানুষ আজ দেশ ছাড়া। এদের প্রায় সকলকেই সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করা হয়েছে। আপনি জরুরি ভিত্তিতে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, তার আগে আদালতকে ঠিক করেন। জামায়াত আর এনসিপির জঙ্গিরা আদালতকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এই অবস্থার পরিবর্তন না করতে পারলে আপনারাও ভুগবেন, অবশ্যই ভুগবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এক্ষুনি তুলে নেন। কোন যুক্তিতে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে? এটা কোন ধরনের গণতন্ত্র? লজ্জা করে না আপনারা তাদের বাদ দিয়ে নির্বাচন করে ফেললেন? পুলিশ হত্যার বিচার করুন। সঠিক তদন্ত না হলে পুলিশরা কিন্তু বিগড়ে যাবে, তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই 1.5 বছর সময়ে যারা মব করেছে, মানুষ মেরেছে, মাজার ভেঙেছে, বাউলদের, মহিলাদের, মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ করেছে, জঙ্গিদেরকে জেল থেকে বের করেছে, দেশকে তালেবানি দেশে পরিণত করতে চেয়েছে, তাদের সবার বিচার করুন। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ভেঙেছে, ধানমন্ডির 32 ভেঙেছে। এগুলো থেকে আপনাদের এখনো সমর্থন আছে? যদি থাকে তবে সেটা পরিষ্কার করে আমাদেরকে জানান, আর যদি না থাকে তাহলে তদন্ত করে এই ভাঙচুরের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর বিচার করুন এবং বঙ্গবন্ধুর সেই 32 নম্বরের বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন পুনঃনির্মাণের উদ্যোগ নিন। মানুষ হয়তো আপনাদের ক্ষমা করে দিলেও দিতে পারে। বঙ্গবন্ধু হচ্ছেন এদেশের স্থপতি, তাকে অবিতর্কিত স্থানে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই সত্য আপনাদেরকে মেনে নিতে হবে। আপনারা নিশ্চয়ই অস্বীকার করবেন না, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে দ্বিধা করেননি। আপনারা কারা ভাই? নতুন করে ইতিহাস লিখতে চাইছেন, নাকি ইতিহাস রক্ষা করে অতীতের সব পাপ মোচন করবেন? তারেক রহমান, আপনারা প্রায় ভুলে যান যে বিএনপি দলটি এসেছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের পথ ধরে। মানুষ এজন্যই জামাতিদের প্রত্যাখ্যান করে আপনাদেরকে ভোট দেয়। রাজাকারদেরকে দল থেকে বের করে দিন। যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে খাটো করেছে তাদেরকে দল থেকে বের করেন, মন্ত্রিসভা থেকে বের করেন। দেশব্যাপী রাজাকাররা যেসব জায়গায় বিভিন্ন পদে তাদের লোক বসিয়েছে সেগুলোকে ছাটিয়ে বিদায় করেন। এনসিপির ছেলেরা সারা দেশে চাঁদাবাজি চালিয়েছে, অনেক ক্ষেত্রে সেই চাঁদাবাজির দায় পড়েছে বিএনপির উপরে। তাদের অনেকে ধরাও পড়েছে, কিন্তু মব ইউনুসের আমলে কিন্তু বিচার হয়নি।
এগুলোর তদন্ত করুন এবং বিচার করুন। আপনারা হয়তো মনে করবেন যে এই কথিত জুলাই যোদ্ধাদের কারণেই আজ আপনারা ক্ষমতায়, কিন্তু এদের যে অংশ এনসিপির নাম ধারণ করেছে, দেখুন এরা জামাতিদেরই অংশ। এরা জামাতিদের ক্ষমতায় নিয়ে আসতে চেয়েছিল, মোটেই আপনাদের ক্ষমতায় আনতে চায়নি। আর হ্যাঁ, যতদিন ক্ষমতায় আছেন ছাত্রদলের ছেলে মেয়েদেরকে স্পষ্ট করে বলে দিন যেন তারা লুঙ্গি ও পেটিকোট না পরে। টোটালি লুঙ্গি পেটিকোট নিষিদ্ধ করুন, যেন শিবিরের এই ছুপারা গুপ্তরা আবার এই পেটিকোট লুঙ্গির নিচে আশ্রয় না পায়। মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের সকল উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত করুন, এদের সম্পদের হিসাব চান। এই দুর্নীতিবাজরা কোন যুক্তিতে 1.5 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখলো? আমরা জানি কেন আঁকড়ে রাখলো। এই যে করিডোর দিয়ে দেওয়ার চেষ্টা, বন্দর বিদেশিদেরকে দিয়ে দিল, 1000 কোটি টাকার এই পণ্য ওই পণ্য ক্রয়ের চুক্তি করলো। এরপরে আমরা দেখলাম আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। এদের সব কটাকে আইনের আওতায় আনেন। ইউনূস থেকে আরম্ভ করে সবাই ছিল দুর্নীতিতে নিমজ্জিত, এটি আমাদের কাছে সুস্পষ্ট। দেখুন না, ইউনূস নিজের স্বার্থে ট্যাক্স মওকুফ করার থেকে শুরু করে কত ধরনের লুটপাট যে করেছে তা তো আমরা জানি, আমাদের কাছে সবকিছু স্পষ্ট। এই লোকটা অবশ্যই ভয়ঙ্কর বিপজ্জনক, বেঁচে থাকলে আপনাকে ঝামেলা ফেলতে কিন্তু আবার আসবে, আবার উড়ে এসে জুড়ে বসবে তখন। সুতরাং সময় থাকতে সাবধান হন। দেখুন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই চুলপাকনা ছেলেটি যখন উপদেষ্টা ছিল, তার পিএস এর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সেই বিষয়ে কোনো প্রকার তদন্ত করেনি। কেন করেনি আমরা তা জানি। সচিবালয়গুলো ছিল গরুর হাটের মতো। তাদের তথা এই জুলাই জঙ্গিদের যখন ইচ্ছা তখন এই সচিবালয় আসতো, হানা দিত, লুটপাট চালাতো। আমরা সবকিছু দেখেছি। আপনি শক্ত হাতে সেই সকল দুর্নীতির তদন্ত শুরু করুন, দেখবেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ ডাইনোসর বেরিয়ে এসেছে। 5ই আগস্টের পর জামাতিদের বিভিন্ন টিম সামনে এলো। কেউ দেশের নাম বদলাতে চায়, কেউ জাতীয় সঙ্গীত, কেউ আবার সংবিধান বদলাতে চাইলো। জামাত এনসিপি মিলে গণভোটের ব্যবস্থা করলো, আপনারা সেসব মেনেও নিলেন। এই অবৈধ গণভোট বাতিল করুন, এদেরকে শক্ত হাতে দমন করুন। আপনি 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় সংশয়বাদী ধর্মে অবিশ্বাসীদের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাসের অধিকারের কথা বলেছেন। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আবার 17 ফেব্রুয়ারির বক্তব্যে ওই অংশটা বাদ দিয়েছেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। ভাই, আমরা কি আপনার কাছে কিছু চেয়েছি? আমরা স্বাভাবিক জীবনের অধিকার নিশ্চিত করব, তাতে আপনি কি চাইলেন বা কি চাইলেন না তাতে কিচ্ছুটি যায় আসে না। ধর্মের সমালোচনা ও নিন্দা করা স্বাভাবিক মানবাধিকার। আমরা কেউ দেশে থাকতে পারছি না, নির্বিচারে হত্যা করা হয়েছে একের পর এক ব্লগার অ্যাক্টিভিস্টকে। এগুলোর বিচার করুন। আপনি একদিকে আমাদের অধিকারের কথা বলছেন, আবার সংবিধানে নাকি আল্লাহর উপর আস্থাকে নিয়ে আসছেন। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।